আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই তোমরা ভালো আছো এবং করোনা মহামারী থেকে দূরে আছো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। গত স্লাইডে আমরা সপ্তম এবং অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এই ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং বই থেকে। এই বইটি তোমরা সবাই জানো, পাওয়ার টেকনোলজির ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই বইটি পড়ে থাকে। তো আজকে আমরা যে দুটি অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম এবং নবম অধ্যায়। তো যথারীতি আমার পরিস্থিতি, তো উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আমার মোবাইল নাম্বার, ইমেল নাম্বার দেওয়া আছে তোমাদেরকে, যাতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো কোনো কারণে। তো আজকে অষ্টম অধ্যায়ে আমাদের যে পড়াশোনা সেটা হচ্ছে যে ব্লাইন্ড স্পট মনিটরিংয়ের বৈশিষ্ট্য। আমরা যদি এই অর্থগুলো দেখি, যে ব্লাইন্ড অর্থ হচ্ছে কি, অন্ধ। আর স্পট অর্থ হচ্ছে কোনো একটা সূক্ষ্ম জায়গা। তারপর হচ্ছে মনিটরিং হচ্ছে তোমার পর্যবেক্ষণ করা। তাহলে কি তুমি একটা সূক্ষ্ম জায়গা যে পদ্ধতির সাহায্যে তুমি পর্যবেক্ষণ করতে পারবা, সেটাই হচ্ছে কি ব্লাইন্ড স্পট মনিটরিং। তো আমরা যদি এর সংজ্ঞাটা দেখি, যেটা এমন একটি পদ্ধতি যা চালকের উভয় পাশে, আমরা জানি যখন কি চালক গাড়ি ড্রাইভ করে তখন সে কি সামনের দিকে দৃষ্টিপাত করে, তার আশেপাশে তার ডান দিকে বাম দিকে যে গাড়ি আসতেছে কি না আসতেছে সেটাকে সে লুকিং গ্লাসের সাহায্যে বা সাইড গ্লাসের সাহায্যে সে দেখে থাকে। এটা অধিকতর ভালোভাবে দেখার জন্য আমি এই ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম ব্যবহার করব। বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং রাতে এই পদ্ধতি কি খুবই কার্যকর। নর্মালি কি আমরা সাইড গ্লাসের সাহায্যে কি চালক তার আশেপাশে গাড়িগুলো দেখতে পারে, কিন্তু যখন বৃষ্টি থাকে বা হচ্ছে কুয়াশা থাকে, এই অবস্থায় কি আমার এই পদ্ধতিটি কাজ করতে করে না। তখন আমার যদি এই ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম চালু থাকে বা সিস্টেমটা আমার গাড়িতে সেট আপ করা থাকে, সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। কারণ এখানে আমার কি বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয় আছে, যেগুলো দিয়ে কি আমি এই কুয়াশার মধ্যে বা বৃষ্টিপাতের মধ্যেও কি আমি আমার আশেপাশের গাড়িগুলোকে দেখতে পারবো। তো এই ব্লাইন্ড স্পট মনিটরিং এর সাহায্যে 300 ফিট বা 91 মিটার ডান দিকে বাম দিকে এবং পেছনের দূরত্বের মাঝে যানবাহন আসলে সেগুলোকে চালক দেখতে পারে। তো দেখো যে এখানে একটা, এটা নর্মালি যদি ব্লাইন্ড স্পট মনিটরিং না হয় তাহলে হচ্ছে কি এটা নর্মালি একটা লুকিং গ্লাস থাকবে। এটা দিয়ে কি গাড়ির ড্রাইভার যতটুকু দেখা যায় সামান্য পরিমাণ দেখা যাবে, আবার বৃষ্টি থাকলে কি দেখাও যাবে না। তো এরকম ভাবে সে দেখতে পাবে। কিন্তু যদি এটা ব্লাইন্ড স্পট মনিটরিং থাকে তাহলে কি এখানে ক্যামেরা থাকবে, এই ক্যামেরা দেয়া সে দূরবর্তী স্থানের গাড়িগুলো সে কি দেখতে পাবে। তো তারপর দেখা আছে যে এই ব্লাইন্ড স্পট মনিটরিং কত প্রকার। মূলত এটি দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয় হচ্ছে কোনটা, যেটা কি সবসময় কি অ্যাক্টিভ থাকে। সেটা কি এই সক্রিয় সিস্টেমের জন্য কি আমাদের বিভিন্ন কিছু ব্যবহার করতে হবে। যেরকম কি এই পদ্ধতি অন বা চালু থাকলে গাড়ির কাছাকাছি নির্দিষ্ট দূরত্বের মাঝে কোনো যানবাহন আসলে সেটার পাশে বা পিছনে থাকলে চালককে ফ্লাশিং লাইট বা সংকেত দিয়ে কি নিরাপদ দূরত্বে রাখতে কি সহায়তা করে। সাধারণত গাড়ির দিক পরিবর্তনের সময় বা দুর্ঘটনা বা সংঘর্ষ এড়ানোর জন্য এই পদ্ধতি খুবই কার্যকর। আমরা জানি যদি আমি আমার পাশের গাড়িটা না দেখতে পারি তাহলে কি তার সাথে আমার সংঘর্ষ লাগার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমাদের বিভিন্ন সিস্টেমের সাহায্যে আমি বুঝতে পারি যে আমার পাশে গাড়ি আছে বা কতটুকু দূরত্বে গাড়ি আছে, তাহলে কি আমার এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া কি খুব সহজ হবে। তারপর দেখো আমরা একটা অ্যাক্টিভ ব্লাইন্ড স্পট মনিটরিং এর চিত্র দেখতে পাচ্ছি। দেখো এখানে যে একটা ভিউ দেওয়া আছে। তো চালক তার এই আসে এই বাম পাশে ডান পাশে অনেকটা জায়গা সে কি দেখতে পারতেছে। এটা কিসের সাথে দেখতে পারতেছে, বিভিন্ন ক্যামেরার সাথে দেখতে পারতেছে। আর ক্যামেরাগুলোর সমন্বয় হচ্ছে কি ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম। তো এভাবে দেখে সে কি কার্য সমাধা করে। তারপর আমরা জানি যে দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় হচ্ছে খুব সিম্পল, আমাদের বর্তমান রাস্তায় বের হইলে যে গাড়িগুলোতে দেখতে পাই, ড্রাইভাররা যেভাবে কি তার আশেপাশের গাড়িগুলো কি দেখে, যেরকম একটা লুকিং গ্লাস থাকে, সেই গ্লাসের সাহায্যে সে আশেপাশের গাড়িগুলোকে দেখে। এখানে কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় না। এটাই হচ্ছে কি আমার নিষ্ক্রিয় ব্লাইন্ড স্পট মনিটরিং। এটা হচ্ছে নিম্নমানে জাস্ট একটা কি উত্তল লেন্স ব্যবহার করা হয়, সেই লেন্সের সাহায্যে সে কি তার পিছনে গাড়িগুলো দেখতে পায় বা তার পাশের গাড়িগুলো কি দেখতে পাই।
বর্তমানে যে আধুনিক গাড়িগুলো আছে এখানে হয়তো ২ টা সিস্টেমই কি ব্যবহার করা হয়। তা থেকে একটা সিস্টেম কোনো কারণে কি ইনঅ্যাক্টিভ হয়ে গেলে আরেকটা সিস্টেমের সাহায্যে কি চালক কাজটা চালিয়ে নিতে পারে। তারপর দেখো যে এই অটোমেটিক ব্লাইন্ড স্পট মনিটরিং এ কিভাবে কাজটা আসলে করে। তা আমরা জানি যে বর্তমান যে বিশ্ব আছে এখানে কি আধুনিক বিশ্ব। তো আমাদের যে নিত্য নতুন বা প্রতিদিন যে আমাদের গাড়িগুলো তৈরি হচ্ছে সেগুলো কি আরো আধুনিক গাড়ি হচ্ছে, যে কি আরো বেশি ফেসিলিটি দেওয়া যায় এইসব চিন্তা করে কি নির্মাতারা কি গাড়ি কি প্রস্তুত করতেছে। তো গাড়ি প্রস্তুতের সময় একটা জিনিস সবসময় মাথায় রাখে তারা, সেটা হচ্ছে যে দুর্ঘটনা কেমনে কি শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। তো দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হলে কি তোমার বিভিন্ন সিস্টেম প্রয়োগ করতে হবে, যে সিস্টেমগুলোর সাথে ড্রাইভার কি সহায়তা পাবে, সেই সহায়তা পাওয়ার পরে সে কি করবে, সে ওই দুর্ঘটনা থেকে সে কি রক্ষা করতে পারবে। যেরকম মনে করো লেন পরিবর্তনের সময় চালকের দৃষ্টি সাইড ভিউ মিররের দিকে যায়। যখন তুমি তোমার লেন মানে তুমি বাম লাইনে আছো, তুমি ডান লাইনে যাবা, তখন কি তোমার এই অবস্থায় কি চালক শুধু কি তার বামে বা ডানে কি তাকায়, কিন্তু সাইড ভিউ মিরর খুব কম দূরত্ব কভার করে। এতে লেন পরিবর্তনের সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। এই সকল দিক বিবেচনা করে ব্লাইন্ড স্পট মনিটরিং, লেন কিপিং অ্যাসিস্ট, লেন ডিপারচার এবং পার্কিং অ্যাসিস্ট সিস্টেম প্রযুক্তি গাড়িতে সংযুক্ত করে গাড়িকে ৩৬০ ডিগ্রি মনিটরিং এর আওতায় আনা হয়েছে। আমাদের আশেপাশে যা কিছু আছে তা কি ৩৬০ ডিগ্রির বাইরে কিছুই না। তো এই ৩৬০ ডিগ্রি যদি কি ড্রাইভার কভার করতে পারে, তাহলে সে কি বিভিন্ন ধরনের দুর্ঘটনার হাত থেকে সে কি রক্ষা পাবে। তো এই ৩৬০ ডিগ্রি কভার সে কিভাবে করবে, এই বিভিন্ন সিস্টেমের সাহায্যে, বিভিন্ন ক্যামেরার সাহায্যে। কি 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 ক্যামেরা আছে বা কি সেন্সর আছে সেগুলো আমরা চিত্র দেখতে পারবো। দেখো, চালক গাড়ি চালানোর সময় চালকের দৃষ্টি সবসময় কি সম্মুখের দিকে থাকে। পিছনে বা আশেপাশে কোনো যানবাহন আছে কিনা তা দেখার জন্য চালক সাইড ভিউ বা রিয়ার ভিউ, নর্মালি সাইড ভিউ হচ্ছে কি তার পাশের যে গ্লাসটা আছে সেটা ব্যবহার করে, অথবা কি রিয়ার ভিউ তার পিছনে দেখার জন্য যে মিররটা আছে সেই মিররটা বা সেই লেন্সটা সে ব্যবহার করে। কিন্তু দ্রুতগতিতে কোনো যানবাহন পিছন থেকে বা পাশ দিয়ে অতিক্রম করার সময় যদি গাড়ির সেন্সরের নির্দিষ্ট বলয়ের মাঝে কোনো যানবাহন আসে, তাৎক্ষণিক শব্দ বা আলোক সংকেতের মাধ্যমে চালককে ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম সতর্ক করে। নর্মালি কি আমার ড্রাইভার কি তার আশেপাশে দেখার জন্য কি সে নর্মালি সে লুকিং গ্লাস ব্যবহার করে। এখন যদি আমার এই ব্লাইন্ড স্পট মনিটরিং থাকে, তাহলে যে সুবিধাটা আমি পাবো, হঠাৎ করে মনে করো কোনো একটা গাড়ি আমার পাশ দিয়ে চলে আসতেছে, যে এই হঠাৎ করে যে চলে আসতেছে সেটা হয়তো কি আমি তাকাইতে তাকাইতে কি আমার দেখার আগে কি সেই গাড়িটা আমার আশেপাশে চলে আসছে। তো যদি আমার এই ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম থাকে, তাহলে কি আমাকে এই আশেপাশে আসার সাথে সাথেই কি আমাকে একটা সংকেত বা একটা হচ্ছে আলোর সাহায্যে আমাকে বোঝাবে যে আমার আশেপাশে একটা গাড়ি আছে বা গাড়ি খুব কাছাকাছি চলে আসছে, তাহলে কি আমি সতর্ক হইতে পারবো। তো আমার নিজের অবস্থানটা সম্বন্ধে আমি সতর্ক হইতে পারবো। দেখো, আমাদের এখানে গাড়িতে যেসব কি সেন্সর ব্যবহার করা হয় বা হচ্ছে যে যেসব সিস্টেম আমাদের গাড়িতে থাকে এই ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেমে, দেখো যে একটা রাডার থাকে। রাডারের কাজ কি আসলে, তো রাডারের কাজ হচ্ছে দূরবর্তী কোনো জিনিসকে দেখার জন্য কি আমি রাডার ব্যবহার করি, এর সাথে আমি স্ক্যানিং করে দেখতে পারি। তারপর হচ্ছে আলট্রাসনিক সেন্সর থাকে, তারপর হচ্ছে ফ্রন্ট ব্যাক অ্যান্ড সাইড ভিউ ক্যামেরা থাকে, মানে ফ্রন্ট ক্যামেরা থাকে, ব্যাক ক্যামেরা থাকে, এমনকি সাইড ক্যামেরা থাকে। মানে বিভিন্ন জায়গা দেখার জন্য আমার বিভিন্ন ধরনের ক্যামেরা ব্যবহার করার প্রয়োজন হয়। তারপর ড্রাইভিং মনিটর থাকে, নাইট ভিশন ক্যামেরা থাকে, যেটাকে আমি রাতের বেলায় যাতে দেখতে পাই। তারপর হচ্ছে কি ব্লাইন্ড স্পট মনিটর থাকে, যে একটা মনিটর থাকবে এই ব্লাইন্ড স্পট সিস্টেমের মধ্যে আমার যে কাজগুলো হবে এই মনিটরের সাহায্যে কি আমি সেই কাজগুলোকেই দেখতে পাবো। এরকম কি অনেকগুলা জিনিস আমার এই ব্লাইন্ড স্পট মনিটরিং বা একটা আধুনিক গাড়িতে থাকে। তো এইটাই ছিল যে এই ছোট্ট অধ্যায়ের পড়াশোনা। তো এই অধ্যায়গুলো খুব একেবারে ছোট, ম্যাক্সিমাম একটা বা দুইটা প্রশ্ন আছে। তো আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। তো যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে বা হচ্ছে যে যে কোনো ওয়েতে মোবাইলে বা হচ্ছে মেসেঞ্জারে আমাকে জানাবো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এবং এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী অধ্যায়। তো পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে আমরা গতবারের মতো আজকেও একটা জিনিস করি, সেটা হচ্ছে যে একটা ধাঁধা। ধাঁধা, তো ধাঁধাটা কি, তো আজকে একটা ধাঁধা আমি কালেক্ট করছি। তো সেটা হচ্ছে যে ধাঁধাটা হচ্ছে এমন, একটা ছেলে একটা মেয়েকে প্রশ্ন করছে তোমার নাম কি। মেয়ে বলতেছে আমার নাম হলো ৯+১০+১১ হচ্ছে নট, NOT নট। এখন বন্ধুরা তোমাদের বলতে হবে যে মেয়েটির আসলে নামটা কি। এই সব জিনিসের মাধ্যমে কি আমরা মেয়েটির নাম বুঝতে পারবো। তো আশা করি তোমরা একটু চিন্তা করে আমাকে উত্তর জানাবে। তো বিরতি শেষ, এখন আমরা যাচ্ছি পরবর্তী অধ্যায়ে।
পরবর্তী অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে কি নবম অধ্যায়, অ্যাডভান্স অটোমেটিক কোলেশন নোটিফিকেশনের বৈশিষ্ট্য। আমরা দেখো এখানেও যদি আমরা যদি অর্থগুলা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাডভান্স হচ্ছে কি অগ্রিম, আর অটোমেটিক হচ্ছে স্বয়ংক্রিয়, আর কোলেশন হচ্ছে কোনো বাধা বিপত্তি, তারপর হচ্ছে কোনো দুর্ঘটনা এরকম। তারপর নোটিফিকেশন হচ্ছে কি তোমার নোটিফিকেশন করবে, নোটিফাই করবে তোমাকে কি তোমাকে কি সে সংকেত দিবে। তো অ্যাডভান্স তোমাকে অগ্রিম সে কিছু সংকেত দিবে যার দ্বারা তুমি বুঝতে পারবা যে তোমার সামনে কোনো অবস্টেকল আছে, বাধা আছে। তো এই অ্যাডভান্স অটোমেটিক কোলেশন নোটিফিকেশনটা আসলে কি? এটি হলো অটোমেটিক কোলেশন নোটিফিকেশন এর একটি উন্নত সংস্করণ। এই পদ্ধতি অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়। এই সেন্সরগুলো যানবাহনের সামনে, পিছনে অথবা কি পার্শ্বে কোনোরূপ আঘাত পেলে দ্রুত ড্রাইভারকে স্থান সহ যাবতীয় দুর্ঘটনার ডাটা তথ্য প্রদান করে। যে আমরা কি জানি যে আমাদের গাড়ি যখন রাস্তায় চলে অন্য একটা গাড়ির সাথে হয়তো বা কি ধাক্কা দিকে লাগতেছে, তো এতে গাড়ি আমার কি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো যদি আমার এই অ্যাডভান্স অটোমেটিক কোলেশন নোটিফিকেশন সিস্টেমটা চালু থাকে আমার গাড়িতে, এগুলো হচ্ছে কি আমার অটোমেশন গাড়ি, যেগুলো কি স্বয়ংক্রিয় গাড়ি, এইসব গাড়ি থেকে আমার এই সিস্টেমগুলো চালু থাকে। তো যদি আমার এই সিস্টেম চালু থাকে তাহলে কি আমার কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপর হচ্ছে যে আমার ক্ষতিগ্রস্ত হওয়ার আগে আমার গাড়িটার পাশে আরেকটা গাড়ি কি কতটুকু দূরত্বে অবস্থান করতে, সেই তথ্যগুলোকে আমি এই সিস্টেমের সাহায্যে আমি জানতে পারবো। তারপর দেখো যে অ্যাডভান্স নোটিফিকেশন কোলেশন নোটিফিকেশনের কার্যপদ্ধতি, আসলে অ্যাডভান্স অটোমেটিক কোলেশন এটা কীভাবে আসলে কাজ করে। যে প্রতিটি অটোমেটিক কোলেশন নোটিফিকেশন পদ্ধতি সামান্য আলাদা হয়। তো বিভিন্ন ধরনের অটোমেটিক এই নোটিফিকেশন কোলেশন পদ্ধতি আছে, তবে তাদের অধিকাংশই মোটর যানকে বিভিন্ন ধরনের সেন্সর দ্বারা আবদ্ধ থাকে। মানে এই যে বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতি যাই থাকুক না কেন, সে কি তার মূল যে জিনিসটা সেটা হচ্ছে সেন্সর। সেন্সরটাকে ব্যবহার করতে হবে বিভিন্ন তথ্যগুলোকে সংগ্রহ করার জন্য। এই অ্যাডভান্স কোলেশন নোটিফিকেশন সাধারণত একই সেন্সরগুলোকে নিরীক্ষণ করে, যেমন কি বডি কন্ট্রোল মডিউল, ফুল স্পিড সেন্সর, তারপর হচ্ছে এয়ার ব্যাগ সেন্সর। এয়ার ব্যাগ সেন্সর হচ্ছে এয়ার ব্যাগ, এয়ার হচ্ছে বাতাসের একটা ব্যাগ। যখন কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তখন ব্যাগটা কি ফুলে গিয়ে তখন কি এই যাত্রী বা হচ্ছে ড্রাইভারকে সে কি দুর্ঘটনার হাত থেকে সে কি রক্ষা করে। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন কি দ্রুত এই এয়ার ব্যাগটা কি কার্যক্ষম হয়। এই পদ্ধতি সাধারণত মোবাইল সার্ভিস টাইপ হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে এমন একটি অপারেটর সংযোগ করব বা মোবাইল ফোন সার্ভিস ব্যবহার করব যা ড্রাইভার এবং যাত্রীদের সাথে কি যোগাযোগের চেষ্টা করবে। যে আমার একটা গাড়ি কি দুর্ঘটনা ঘটলে কি নর্মালি যদি কি মনে করো ড্রাইভার গাড়িতে একা থাকে তাহলে কি হবে, যে কোথায় দুর্ঘটনা ঘটছে সেটা যদি অন্য কেউ খবর না দেওয়া পর্যন্ত ড্রাইভার কিন্তু সেই খবরটা কি তোমাকে পৌঁছাইতে পারবে না। আর যদি কি আমার এই সব সিস্টেম আমার গাড়িতে থাকে তাহলে তোমার ড্রাইভার খবর দিতে হবে না, ড্রাইভার তো দুর্ঘটনা কবলিত হয়ে গেছে, সে তো খবর দেওয়ার কোনো সুযোগ নাই। তো এই সিস্টেমগুলো তোমাকে কি খবর দিবে, এই জন্য তোমার একটা মোবাইল অপারেটর ব্যবহার করতে হবে। যদি কোনো গাড়ির প্রতিক্রিয়া যদি মানে গাড়ির ভিতর থেকে যদি কি এরকম দুর্ঘটনা ঘটছে, ঘটার পরে দেখবা যে ড্রাইভার কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না বা ড্রাইভার কোনো রেসপন্স করতেছে না, তো সেই ক্ষেত্রে কি কি করবে, যদি তোমার অপারেটরের সাথে তুমি সংযুক্ত থাকো তবে কি অপারেটর জরুরি সেবা সার্ভিসগুলোর সাথে যোগাযোগ করবে। জরুরি সেবা বলতে কোনগুলা, ফায়ার সার্ভিস, পুলিশ, যারা তোমাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে, উদ্ধার করবে, তাদের সাথে কি ওই অপারেটরে কি এই অবস্থা বিশ্লেষণ করে তারা কি তাদের সাথে যোগাযোগ করবে। তারা ড্রাইভারের কলের অপেক্ষায় কি বসে থাকবে না এবং কি দুর্ঘটনার বিষয়ে তথ্য সরবরাহ করবে। বর্তমানে একটি দুর্ঘটনা ঘটার পরে অটোমেটিক অ্যাডভান্স কোলেশন নোটিফিকেশন সরাসরি জরুরি সার্ভিসগুলো থেকে কল করে এবং স্থান ও যাবতীয় দুর্ঘটনার তথ্য সরবরাহ করে। শুধু তারা কলই করে না, তারা কি দুর্ঘটনার স্থান এবং কি যাবতীয় তথ্য তারা কি একেবারে মানচিত্র সহকারে, ছবি সহকারে তারা কি জরুরি সেবার যে সার্ভিসগুলো আছে তাদেরকে কি তারা পাঠিয়ে দেয়। তো এইসব জিনিস কিভাবে কাজ করতেছে দেখো, এই যে একটা আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা কি দুর্ঘটনা কবলিত হয়েছে। তো এই গাড়িটা দুর্ঘটনা কবলিত হওয়ার পরে সে কি করবে, সে এই এয়ারব্যাগ প্রথম কি সে দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য কি সে কি এয়ারব্যাগ কে ডাটা দিবে। এয়ারব্যাগকে ডাটা দিলে তখন কি হবে, এয়ারব্যাগটা এই এয়ারব্যাগের ভিতরে কি আমার নাইট্রোজেন গ্যাস থাকে, এই নাইট্রোজেন গ্যাসটা ফুলে গিয়ে সে কি করবে, একটা কি বাধা তৈরি করবে ড্রাইভারকে কি দুর্ঘটনার হাত থেকে কিছুটা কি রক্ষা করার জন্য। তারপর যখন এয়ারব্যাগ কাজ করতেছে তখন কি এই এয়ারব্যাগ থেকে আমার একটা কি একটা সংকেত যাবে কি হচ্ছে আমার যে অপারেটর আমি ব্যবহার করবো সেই অপারেটরের কাছে যে আমার গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে।
এই অপারেটর কাকে ফোন করবে? অপারেটর হচ্ছে যে জরুরি সেবাগুলো আছে আমাদেরকে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার অথবা কি পুলিশ অথবা হচ্ছে যে আমাদের যে বাহিনী যারা আছে তারা যারা কি এই উদ্ধার কাজের সাথে জড়িত তাদের কাছে কি এই কল চলে যাবে অপারেটর থেকে। এবং একই সাথে যখন এই যে এয়ার ব্যাগটা কি ডিপ্লয়েড হবে, মানে যখন কি এয়ার ব্যাগটা এরকম কি ফুলে যাবে, তখন কি এই এয়ার ব্যাগটা কি আরেকটা ডাটা দিবে হচ্ছে কি অ্যাডভান্স এই অকুপাইড ইনজুরি প্রেডিক্টেন্ট বা এএসিএন কে একটা ডাটা দিবে। এই এএসিএনও কি করবে, যদি কোনো কারণে হেল্পলাইন এই ফায়ার সার্ভিস বা অন্য কাউকে কল না করে, এই এএসসিএন যে সিস্টেম আছে এই সিস্টেম থেকে কি সরাসরি কি হেডকোয়ার্টারে কি আরেকটা মেসেজ চলে যাবে। মেসেজ চলে যাওয়ার কারণে তারা কি বুঝতে পারবে যে আমার একটা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে এবং কোথায় সেটা দুর্ঘটনা কবলিত হয়েছে, সেই জিনিসটা তারা বুঝে তারপর তার তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। ওখানে গিয়ে ওই গাড়িকে বা ওই ড্রাইভারকে বা ওই যাত্রী যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবে। তো এরকমভাবে আমার একটা অ্যাডভান্স পলিউশন অ্যাডভান্স অটোমেটিক পলিউশন নোটিফিকেশন সিস্টেম কাজ করে। তারপর দেখো যে আমরা এই সিস্টেম ব্যবহার করতেছি কারণ হচ্ছে যে কিছু সুবিধা আমি এই সিস্টেম থেকে পাবো। তো আসলে কি সুবিধা আমি এই সিস্টেম থেকে পাবো? এই এএসসিএন যদি আমার গাড়িতে সক্রিয় থাকে তাহলে কি এটা কোনো একটা অপারেটর যদি আমি ব্যবহার করি এই সিস্টেমে, তাহলে কি সেই অপারেটর সরাসরি কি একটা সংযোগ তৈরি করবে আমার কি ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার বা উদ্ধারকারী যে বিভাগগুলো আছে তাদের সাথে একটা সংযোগ তৈরি করবে খুব অল্পতেই, খুব সহজেই। এবং কি দুর্ঘটনাকালীন সময়ে যাত্রী এবং ড্রাইভারদের সেলফোন বা মোবাইল ফোন না থাকলেও সমস্যা নেই যদি আমার এই সিস্টেম চালু থাকে। এবং এই সিস্টেম দুর্ঘটনার তথ্যসহ জায়গার বা অবস্থানের মানচিত্রকে সরাসরি কি পাঠাইতে সক্ষম। এবং এর সাহায্যে কি দ্রুত উদ্ধার কার্য পরিচালনা করা যায়। যেহেতু কি আমার এই রেস্কিউ যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলো সহজেই তথ্য পেয়ে যাচ্ছে, তাহলে কি তারা কি অতি দ্রুত সময়ে কি সেখানে কি পৌঁছে তারা কি দুর্ঘটনা হাত থেকে কি বা দুর্ঘটনা ঘটার পরে তাদেরকে সহজে কি সে উদ্ধার করতে পারে। এবং দুর্ঘটনাবশত এই পদ্ধতি অপারেটরের সাথে সংযুক্ত হলে তা বিচ্ছিন্ন করা যায়। এবং হচ্ছে যে এই সিস্টেমটা ব্যবহার করার কারণে পৃথিবীতে অসংখ্য মানুষ বিভিন্ন প্রাণহানির হাত থেকে বেঁচে যাচ্ছে। আমরা যখন দুর্ঘটনা কবলিত হয় তখন দেখা যাচ্ছে যে আমার রক্তক্ষরণ হয়ে থাকে। এখন যদি সেই রক্তক্ষরণ যদি কন্টিনিউয়াস অনেকক্ষণ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার হয়তোবা বেঁচে থাকার সম্ভাবনা কম থাকে। আর যদি কি রেস্কিউ টিম আমাকে তাড়াতাড়ি উদ্ধার করে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, যদি আমাকে চিকিৎসা দিতে পারে, তো সেই ক্ষেত্রে কি আমি দুর্ঘটনার হাত থেকে কি সহজে কি রক্ষা পেতে পারি। তো এইভাবে কি আমার অনেক মানুষের কি জীবন বেঁচে যেতে পারে যদি এই সিস্টেম আমার গাড়িতে থাকে। তো এই ছিল এই নবম অধ্যায়ের পড়াশোনা। তো যদি কোনো প্রশ্ন থাকে আগের মতোই বিভিন্ন যে মাধ্যমগুলো আছে মাধ্যমগুলোতে আমার সাথে যোগাযোগ করবা। তো আশা করি মোটামুটি কিছু বুঝতে পারছো এই পড়াশোনাগুলো। তো মোটামুটি যদি বাসায় পড়াশোনা করো আর প্র্যাকটিস করো, পড়ার মধ্যে থাকো, পড়ার টেবিলে বসে থাকো, তাহলে কি কিছুটা হলে কি বুঝতে পারবা। মহামারী হয়তো একসময় কি থাকবে না, কিন্তু তোমার পরীক্ষা, তোমার যে স্বাভাবিক জীবন সেই জীবন কি আবার কিন্তু একসময় কি ফিরে আসবে। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।